ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যেমন অলরেডি জানো, আমরা পর্ষদের টেস্ট পেপারে লাইফ সায়েন্সের 5 মার্কসের কোয়েশ্চেন অলরেডি সলভ করা শুরু করে দিয়েছি। আগের ভিডিওতে আমি তোমাদের 309 নাম্বার পেজের 5 মার্কসের সব কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন বুঝিয়ে দিয়েছি। আজ আমরা করতে চলেছি আর একটা চ্যাপ্টার, পেজ নাম্বার 314 যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে তার 5 মার্কসের কোয়েশ্চেনগুলো। তাহলে আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি, এবং ভিডিও শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এবং এরপরে আমি রেগুলার ট্রাই করব একটি বা দুটি করে ভিডিও দিয়ে 5 মার্কসের পার্টটা পুরো কমপ্লিট করে দিতে, যাতে 5-6 দিনের মধ্যে তোমাদের এটা কমপ্লিট হয়ে যায়। ওকে, তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তারপরেই কিন্তু আসবে তোমাদের লাইফ সায়েন্সের সাজেশন। ঠিক আছে, তো সাজেশনের জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর দেরি না করে স্টার্ট করি। দেখো, প্রথমেই রয়েছে চিত্র অঙ্কন। প্রথমে দিয়েছে আদর্শ নিউরনের চিত্র অঙ্কন এবং প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের চিত্র, মেটাফেজ দশার চিত্র অঙ্কন। ঠিক আছে, তো তোমরা জানো যে যারা আমার চ্যানেল রেগুলার ফলো করো, আমি অলরেডি বেশ কিছুদিন আগেই তোমাদের 5টা মোস্ট ইম্পর্টেন্ট চিত্র অঙ্কন যেগুলো মাধ্যমিকে আসতে পারে তার একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে এই দুটোই কিন্তু মেনশন করা রয়েছে, তো তোমরা যদি সেটা ফলো করো তোমাদের কাছে কিন্তু এগুলো খুবই ইজি মনে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে মাইটোসিস মিওসিসের পার্থক্য লেখো। প্রথমে বলেছে সম্পাদনের স্থান। দেখো, মাইটোসিস হয় জেনারেলি দেহকোষে, বাট মিওসিস হয় হচ্ছে আমাদের জনন মাতৃকোষে। ঠিক আছে, এবং মিওসিসের ফলে তার থেকে গ্যামেট বা জনন কোষ তৈরি হয়। নেক্সট বলছে উৎপন্ন কোষের সংখ্যা। মাইটোসিসের ফলে একটি মাতৃকোষ থেকে বা একটি জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ তৈরি হয়, whereas মিওসিসের ক্ষেত্রে একটি জনিত্রী কোষ থেকে 4টি অপত্য কোষ বা গ্যামেট গঠিত হয়। ঠিক আছে, থার্ড বলছে ক্রোমোজোমের বিভাজন প্রকৃতি। দেখো, মাইটোসিসের ক্ষেত্রে যেহেতু জনিত্রীর যা ক্রোমোজোম সংখ্যা থাকে অপত্যরও তাই ক্রোমোজোম সংখ্যাই থাকে, তাই এটিকে সমবিভাজন বলা হয়। বাট মিওসিসের ক্ষেত্রে জনিত্রীর ক্রোমোজোম সংখ্যা যা থাকে অপত্যতে সেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 2n থেকে n হয়ে যায়, তাই মিওসিসকে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়। ওকে, নেক্সট বলছে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে নিম্নলিখিত ঘটনাগুলি ব্যাখ্যা করো। প্রথমে বলেছে স্পাইরালাইজেশন। তো দেখো, স্পাইরালাইজেশন হয় মাইটোসিসের প্রোফেজ দশায়। তোমরা জানো যে প্রোফেজ দশায় আমাদের মাইটোসিসে যে ক্রোম্যাটিন জালিকাগুলি থাকে সেগুলি কিন্তু জল বিয়োজন করে গাঢ় হতে থাকে, এবং গাঢ় হতে হতে তারা কিন্তু আস্তে আস্তে ক্রোমোজোমের আকার ধারণ করে। বাট তখনও কিন্তু ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড দুটি থাকে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় না, তারা বরঞ্চ একে অপরের সাথে কুণ্ডলী পাকিয়ে থাকে। ঠিক আছে, এই যে কুণ্ডলীটা পাকিয়ে থাকে তারা, সেটাকে আমরা বলি প্লেকটোনমিক কুণ্ডলী, এবং এই কুণ্ডলী পাকানোর প্রক্রিয়াকে আমরা বলি স্পাইরালাইজেশন। স্পাইরাল মানে কুণ্ডলী। ঠিক আছে, নেক্সট বলছে ক্রোমোজোমের চলন। দেখো, তোমরা জানো যে মেটাফেজ দশায় আমরা দেখেছি যে ক্রোমোজোমগুলি কিন্তু মেটাফেজ প্লেটে অবস্থান করে। ঠিক আছে, বাট অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ দশা এবং মেটাফেজ প্লেটে অবস্থান করে এবং তাদের সাথে কিন্তু বেমতন্তু যুক্ত থাকে। ঠিক আছে, বেমতন্তু দুই মেরুর থেকে যুক্ত থাকে। অ্যানাফেজ দশায় কি হয়, অ্যানাফেজ দশায় এই ক্রোমোজোমগুলির যে ক্রোম্যাটিডগুলি রয়েছে তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায় সেন্ট্রোমিয়ার সমেত, এবং তাদেরকে এখন আমরা এক একটা অপত্য ক্রোমোজোম বলে ধরতে পারি। ঠিক আছে, তো এই যে এখনকার অপত্য ক্রোমোজোম বা ক্রোম্যাটিড যাই বলো না কেন, তারা যখন বেমতন্তুর দ্বারা বিপরীত মেরুর দিকে ধাবিত হয় তখন সেই ঘটনাকে আমরা বলি হচ্ছে ক্রোমোজোমীয় চলন বা অ্যানাফেজীয় চলন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এটারই অথবার কোয়েশ্চেন যেটা রয়েছে তোমাদের, বলছে যে পরাগযোগে বাহকের প্রয়োজনীয়তা, এর ভিত্তিতে স্বপরাগযোগ ইতর পরাগযোগ এবং অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভবের ভিত্তিতে এই দুটির পার্থক্য দেখাও। দেখো, স্বপরাগযোগের ক্ষেত্রে বাহক লাগে না, এটা কিন্তু স্বপরাগযোগের সুবিধা। বাট অসুবিধা কি, যেহেতু বাহক লাগে না তাহলে কি হয় যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো উদ্ভিদের ফুলের সাথে কিন্তু এর ক্রসিং ওভার হয় না, ফলে যে অপত্য তৈরি হয়, ঠিক আছে, সেই অপত্যে কোনো নতুন বৈশিষ্ট্য আসে না, ফলে অনুন্নত মানের ফল, বীজ এবং তার থেকে দুর্বল প্রকৃতির অপত্য তৈরি হয়, যারা কিন্তু সহজে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে না, অভিযোজনগতভাবে দুর্বল হয়। ঠিক আছে, আর ইতর পরাগযোগের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এখানে বাহক লাগে। অসুবিধা কি, যেহেতু এখানে বাহক লাগে তাই অনেক সময় কিন্তু বাহক যদি না থাকে পরাগযোগ অনিশ্চিত হয়ে পড়ে, এবং অনেক সময় কিন্তু পরাগরেণুর অপচয়ও ঘটে থাকে। সরি, নেক্সট বলছে
অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। দেখো স্বপরাগযোগের ক্ষেত্রে যেহেতু বাহক কাজ করে না, তাই এক্ষেত্রে অপত্যে কিন্তু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় না, বরঞ্চ জনিত্রীর যে বৈশিষ্ট্য সেটাই রক্ষিত হয়, অর্থাৎ বিশুদ্ধতা রক্ষিত হয়। এটা ওর সুবিধা। বাট অসুবিধা কি? বিশুদ্ধতা রক্ষিত হওয়ার ফলে কোনো রকম যেহেতু একই গাছের দুই ফুলের মধ্যে বা একই গাছের একটি ফুলের মধ্যেই পরাগযোগ ঘটে, তাই এখানে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হওয়ার চান্স না থাকায় সেই একই ঘটনা হয়, অনুন্নত ফল, বীজ এবং তার থেকে দুর্বল অপত্য সৃষ্টি হয়, যারা কিন্তু অভিযোজন করতে বা অভিব্যক্তিতে কিন্তু দুর্বল হয়, পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে না। whereas ইতর পরাগযোগের ক্ষেত্রে দেখা যায় যেহেতু একই প্রজাতির দুটি ভিন্ন গাছের ফুলের মধ্যে পরাগযোগ ঘটে, ঠিক আছে, তার ফলে কি হয়, নতুন বৈশিষ্ট্যের সঞ্চরণ হয়, ঠিক আছে, ক্রসিং ওভারের ফলে নতুন বৈশিষ্ট্যের সঞ্চরণ হয়, যা কিন্তু তাদেরকে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন অপত্যকে মানিয়ে নিতে সাহায্য করে এবং অভিব্যক্তিতে সহায়ক, ঠিক আছে। নেক্সট বলছে দেখো ফার্নের যৌনক্রম একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। দেখো এই কোয়েশ্চেনটা তোমরা আগের সেটেও পেয়েছো, বুঝতে পারছো কোয়েশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। রেণুধর যৌন, লিঙ্গধর যৌনতে প্রত্যেকটা স্টেজ ভালোভাবে তোমরা দেখাবে, এটা বইতেই তোমাদের সবারই দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছে, দেখো বলছে একটি সংকর কালো বর্ণের গিনিপিগ ক্যাপিটাল বি স্মল বি এর সাথে একটি বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগ স্মল বি এর সংকরায়নের ফলাফল F2 যৌন পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। আমি তোমাদেরকে ক্রসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চেকার বোর্ড করে নেবে। দেখো প্রথমে বলেছে প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে, প্যারেন্টাল জেনারেশনে কি হচ্ছে, ক্যাপিটাল বি স্মল বি এর সাথে স্মল বি এর ক্রস করানো হচ্ছে, ঠিক আছে। তো তার ফলে দু রকম গ্যামেট পাবো আমরা, ক্যাপিটাল বি স্মল বি এর থেকে দুটো টাইপের গ্যামেট পাচ্ছি, একটা হচ্ছে ক্যাপিটাল বি গ্যামেট আর একটা হচ্ছে স্মল বি গ্যামেট, ঠিক আছে। বাট স্মল বি এর থেকে আমরা একটা টাইপেরই গ্যামেট পাই, সেটা হচ্ছে স্মল বি গ্যামেট। তাহলে আমরা যদি এই ক্রসটা করি প্যারেন্টাল জেনারেশনে, তাহলে আমরা কি পাবো, দেখো উপরে আমরা লিখছি ক্যাপিটাল বি স্মল বি, এই দুটো গ্যামেটকে লিখলাম, আর এ সাইডে আমরা লিখছি স্মল বি গ্যামেটটা। তাহলে আমরা কি কি পাচ্ছি, ক্যাপিটাল বি স্মল বি পাচ্ছি আর এখানে স্মল বি পাচ্ছি। তাহলে দেখো F1 জেনারেশনেও আমরা কিন্তু জনিত্রী যনুর মতোই সেম পাচ্ছি, সেম জিনোটাইপ এবং ফিনোটাইপ যুক্ত গিনিপিগই পাচ্ছি। এবার তোমাকে F2 তে যেতে বলেছে। এবার দেখো F2 দু রকম ভাবে এখানে তোমরা করতে পারো, আইদার তোমরা সেম জিনিস করতে পারো, ক্যাপিটাল মানে F1 এরই যে দুটো তৈরি হয়েছে তাদের নিজেদের মধ্যে ক্রস করাতে পারো, অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি এর সাথে স্মল বি এর ক্রস করাবে, ঠিক আছে, তাহলেও সেম জিনিসই হবে। F1 এর যে চার্টটা ছিল সেটাই F2 এর চার্টেও তোমরা পাবে, যেহেতু সেম ক্রস। আর একটা হতে পারে ক্যাপিটাল বি স্মল বি এর সাথে এই ক্যাপিটাল বি স্মল বি এদের এইরকম, ঠিক আছে, এদের মধ্যেই আবার ক্রস হলো, ঠিক আছে, ক্যাপিটাল বি স্মল বি এর সাথে আর একটি ক্যাপিটাল বি স্মল বি এর ক্রস হলো। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তৈরি হবে চার রকমের তোমরা পাবে। এখানে ক্রসটা আমি করে দেখাচ্ছি, দেখো ক্যাপিটাল বি স্মল বি লিখবে উপরে, আবার এটার থেকেও সেম গ্যামেট তোমরা পাচ্ছ ক্যাপিটাল বি স্মল বি, ঠিক আছে। তাহলে এখানে তৈরি হবে ক্যাপিটাল বি, এখানে তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি, এখানে তৈরি হবে ক্যাপিটাল বি স্মল বি, এখানে তৈরি হবে স্মল বি, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল বি পাবে একটা, ক্যাপিটাল বি স্মল বি পাবে দুটো, আর স্মল বি পাবে একটা, ঠিক আছে। এটাও যেমন হতে পারে, আর একটাও হতে পারে স্মল বি এর সাথে স্মল বি এরও কিন্তু ক্রস হতে পারে, ঠিক আছে। স্মল বি এর সাথে স্মল বি ক্রস হলে সবাই স্মল বি হবে, ওকে। তো এই তিন রকম ক্রস কিন্তু F2 জেনারেশনে তোমরা পেতে পারো, ওকে। নেক্সট বলছে দেখো মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি বিবৃত করো। দেখো মেন্ডেলের পৃথকীভবন সূত্র মানে এক সংকর জননের সূত্র, সেটা তোমরা বিবৃত করবে, বইতে তোমাদের দেওয়াই রয়েছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রীলোক, ঠিক আছে, তাহলে মহিলা হচ্ছে হিমোফিলিয়ার বাহক, তাহলে তার জিনোটাইপকে আগে চলো লিখে নিই। বাহক মানে একটি এক্স ক্রোমোজোমে মিউট্যান্ট হিমোফিলিয়ার অ্যালিল থাকবে, সেটাকে আমরা XH লিখছি, আর একটা এক্স ক্রোমোজোম নর্মাল হবে, সেটাকে আমরা X+ লিখছি। তার সাথে একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হচ্ছে, স্বাভাবিক পুরুষ মানে তার কি হবে জিনোটাইপ, তার জিনোটাইপ হবে তার এক্স ক্রোমোজোম নর্মাল হবে, ঠিক আছে, স্বাভাবিক যেহেতু, সো X+ হবে এবং নর্মালি তার Y থাকবে। তাহলে F1 জনুতে তাদের সন্তানদের হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কত। এবার দেখো আমরা যদি ক্রসটা করি, তোমরা চেকার বোর্ড করে করবে, আমি নর্মালি এভাবে ক্রসটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 সেকেন্ড, একটা ফোন আসছে। আচ্ছা দেখো তাহলে এখানে কি হবে, XH X+ হবে এটা একটা,
আবার দেখো এটার সাথে এর ক্রসটা যদি আমরা করি তাহলে এখানে আমরা পাবো XHY পাবো আমরা। আবার দেখো এটার সাথে এটা যদি আমি ক্রস করি আমরা পাবো X প্লাস পাবো, ঠিক আছে। এবং লাস্ট একটাই বাকি থাকছে, সেটা হচ্ছে x প্লাস এর সাথে y, তাহলে এটাতে আমরা পাবো x প্লাস y, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা 4 রকমের সন্তান পেতে পারি। এটা হচ্ছে বাহক কন্যা, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল কন্যা, এটা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক ছেলে বা পুত্র, বাট এ যে হলো এ কিন্তু হিমোফিলিক পুত্র হয়ে গেল, ঠিক আছে। এই সেকেন্ড জন কিন্তু হিমোফিলিক পুত্র, তাহলে 4 জনের মধ্যে একজনের আক্রান্ত হবার সম্ভাবনা থাকে, তার মধ্যে তার মানে 25% এর কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। এবং পুত্র সন্তান হলে 2 জন পুত্র সন্তানের মধ্যে একজনও আক্রান্ত হতে পারে, তার মানে পুত্র সন্তানদের ক্ষেত্রে 50% চান্স আক্রান্ত হবার, ঠিক আছে। বোঝাতে পেরেছি আশা করি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে থ্যালাসেমিয়া রোগে 2টি লক্ষণ বলো। দেখো থ্যালাসেমিয়া রোগে কি হয়, আমাদের যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের তৈরি হতে ত্রুটি দেখা দেয়, ঠিক আছে, যার ফলে কি হয় আমাদের হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, ঠিক আছে, বা রক্তাল্পতা হয়। এছাড়া আমাদের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা রয়েছে তার যে সাইজ সেটা ছোট হতে থাকে। এছাড়াও আমাদের যে যকৃৎ রয়েছে, যকৃৎ, তারপরে আমাদের যে অগ্নাশয় রয়েছে সেগুলিও সাইজে ছোট হতে থাকে, কালচে মূত্র দেখা যায়। এছাড়া আমাদের যে অস্থি রয়েছে সেগুলি কিন্তু দুর্বল এবং বিকৃত হতে থাকে। তো এগুলোই হচ্ছে বিভিন্ন লক্ষণ, যে কোনো দুটি তোমরা তার থেকে লিখতে পারো। নেক্সট বলছে দেখো নিম্নলিখিত বিষয়গুলি উদাহরণ সহযোগে লেখো। অন্তঃপ্রজাতি সংগ্রাম, অন্ত থাকা মানেই হচ্ছে সেম প্রজাতি, একই প্রজাতির প্রাণীদের মধ্যে সংগ্রাম। যখন একটি জঙ্গলে 2টি বাঘের মধ্যে লড়াই হয় তখন তাকে আমরা বলি অন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট বলছে আন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম মানে 2টি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে সংগ্রাম। যখন খাদ্যের জন্য বা শিকারের জন্য একটি বাঘ এবং হরিণের মধ্যে লড়াই হয়, বাঘ এবং হরিণ যেহেতু আলাদা প্রজাতি তাদের সংগ্রামকে আমরা বলবো আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট বলছে পরিবেশের সাথে সংগ্রাম। দেখো বাঘকে পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার সাথে মানিয়ে নিয়ে বেঁচে থাকার জন্য যে সংগ্রাম চালাতে হয় তাকে আমরা বলবো পরিবেশের সাথে তার সংগ্রাম, ঠিক আছে। নেক্সট বলছে দেখো প্রাণীর দেহে সমবৃত্তীয় অঙ্গ অভিব্যক্তির সপক্ষে একটি প্রমাণ, এটি বুঝিয়ে লেখো। খুব সুন্দর একটা কোয়েশ্চেন দিয়েছে যে অভিব্যক্তি অঙ্গ কিভাবে সমবৃত্তীয় অঙ্গ কিভাবে অভিব্যক্তির প্রমাণ সেটা লিখতে হবে। দেখো সমবৃত্তীয় অঙ্গ মানে আমরা কি বুঝি, আমরা বুঝি যে যেসব অঙ্গ বৃত্তি বা কার্যগত দিক থেকে একই কিন্তু গঠনগত এবং উৎপত্তিগতভাবে আলাদা তাদেরকে আমরা সমবৃত্তীয় অঙ্গ বলি। যেরকম হচ্ছে আমাদের পাখির ডানা এবং মৌমাছির ডানা, ঠিক আছে, মৌমাছির যে ডানা সেটা কাইটিন নির্মিত, ঠিক আছে, বাট পাখির ডানা কিন্তু পালক দ্বারা গঠিত। তো দেখো দুজনের কাজ একই, দুজনাই কিন্তু ওড়াতে সাহায্য করে দুজনেরই ডানা, বাট দুজনের গঠন আলাদা, একজনের কাইটিন নির্মিত গঠন, একজনের পালক নির্মিত গঠন। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যেহেতু দুজনের গঠন আলাদা তো এদের যারা পূর্বপুরুষ ছিল তারা একে অপরের থেকে আলাদা ছিল, বাট যেহেতু একই পরিবেশে তাদেরকে মানিয়ে নিতে হয়েছে, অভিযোজন করতে হয়েছে, দুজনারই অভিযোজন হয়েছে ওড়ার জন্য, তাই এক সময় তাদের যে বিবর্তন সেই ধারা দুটি মিলে গেছে, এবং এই যে মিলে যাচ্ছে ধারা দুটি তার ফলে যে ধরনের অঙ্গ তৈরি হয়েছে সেগুলোকেই আমরা সমবৃত্তীয় অঙ্গ বলি। অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গ দেখায় যে পরিবেশের কারণে কিভাবে 2টি আলাদা অ্যানসেস্টার রয়েছে বা পূর্বপুরুষ রয়েছে এরকম প্রাণীও কিভাবে একই ধরনের অঙ্গ প্রস্তুত করতে পারে। এটি হচ্ছে আমাদের অভিসারী বিবর্তনের কিন্তু সংজ্ঞা, ঠিক আছে। তো এভাবেই কিন্তু সমবৃত্তীয় অঙ্গ যে অভিব্যক্তির সপক্ষে যুক্তি দেয় তার এটি একটি প্রমাণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো অরে দিয়েছে নিম্নলিখিত অঙ্গসমূহের অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। প্রথমে বলেছে ক্যাকটাসের পর্ণকাণ্ড, প্রথমেই তোমরা বলবে ক্যাকটাসের পর্ণকাণ্ড হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাকটাসের কাণ্ড যা পাতায় রূপান্তরিত হয়েছে, চ্যাপ্টা রসালো পাতায় রূপান্তরিত হয়েছে, একে আমরা ফাইলোক্ল্যাডো বলি। তো ক্যাকটাসের পর্ণকাণ্ড কি করে, এটার রং যেহেতু সবুজ তাই এটা কিন্তু সালোক সংশ্লেষে হেল্প করে, প্লাস এটা যেহেতু রসালো তাই এর মধ্যে ক্যাকটাস কিন্তু জলকে সংগ্রহ করে রাখে, মরুভূমি অঞ্চলে এটা কিন্তু ক্যাকটাসকে জল সংগ্রহ করে রাখতে হেল্প করে, এবং এটা হচ্ছে এক ধরনের
অঙ্গ সংস্থানগত অভিযোজন, ঠিক আছে। নেক্সট বলছে সুন্দরী গাছের শ্বাসমূল। সুন্দরী গাছের শ্বাসমূল কি করে থাকে, যে আমরা জানি সুন্দরী গাছ লবণাক্ত মাটিতে জন্মায়, যে মাটিতে অক্সিজেনের পরিমাণ কিন্তু কম, ঠিক আছে। তাই সুন্দরী গাছের কিছু মূল মাটির উপরের দিকে নেগেটিভ জিওট্রপিক চলন দেখায় এবং মাটির উপরের দিকে উঠে আসে, এবং এই মূলগুলির গায়ে কিন্তু শ্বাসরন্ধ্রও দেখা যায়, এগুলিকেই আমরা শ্বাসমূল বলি। শ্বাসমূল তার মানে মাটির থেকে উপরের দিকে নেগেটিভ জিওট্রপিক চলন করে উপরের দিকে উঠে আসে, যাতে বায়ুর থেকে ডিরেক্টলি অক্সিজেনকে গ্রহণ করতে পারে, ঠিক আছে। যেহেতু মাটিতে সল্টি মাটিতে লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম বলে বায়ুর থেকে ডিরেক্টলি অক্সিজেন গ্রহণ করার জন্য কিন্তু শ্বাসমূল সুন্দরী গাছে দেখা যায়। এটি সুন্দরী গাছের এক ধরনের শারীরবৃত্তীয় অভিযোজন। নেক্সট হচ্ছে উটের কুঁজ, ঠিক আছে। উটের কুঁজও এক ধরনের শারীরবৃত্তীয় অভিযোজন। এতে দেখা যায় উটের কুঁজের মধ্যে কি থাকে, উটের কুঁজের মধ্যে আমাদের ফ্যাট থাকে। এই ফ্যাট কি হয়, এই ফ্যাট বিপাক হয়ে বিপাক প্রক্রিয়ায় ভেঙে গিয়ে এর থেকে কিন্তু জল তৈরি হয়, এবং এই যে জল তৈরি হয় সেটাকে আমরা বলি শারীরবৃত্তীয় জল, ঠিক আছে, বা ফিজিওলজিক্যাল ওয়াটার, এবং এই ফিজিওলজিক্যাল ওয়াটার দিয়ে সে কিন্তু তার দেহের জলের ঘাটতিকে মেটায়, ঠিক আছে। নেক্সট বলছে দেখো রোগ প্রতিরোধ এবং খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে শিম্পাঞ্জিরা কিভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করে বলো। তো দেখো যখন শিম্পাঞ্জিরা কোনো রকম বিভিন্ন ধরনের পরজীবীর দ্বারা আক্রান্ত হয়, তখন তারা রোগ প্রতিরোধ করার জন্য অ্যাসপিলিয়া রুডিস, ঠিক আছে, অ্যাসপিলিয়া রুডিস নামক এক ধরনের ভেষজ উদ্ভিদ ব্যবহার করে নিজেদেরকে পরজীবীর থেকে রক্ষা করে। নেক্সট বলছে খাদ্য সংগ্রহ করার জন্য। দেখো শিম্পাঞ্জিরা উই পোকা খেতে খুব ভালোবাসে, তাই তারা উইয়ের ঢিবির মধ্যে লম্বা কাঠি বলবো না, লম্বা সরু গাছের ডালকে উইয়ের ঢিবির ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়, এবং তখন কি হয়, উই পোকাগুলো এই কাঠির মাধ্যমে উপর দিকে উঠে আসে, কাঠির গা বেয়ে উপরে উঠে আসে, ঠিক আছে। তখন তারা এই লম্বা যে কাণ্ডটি ডালটি সেটিকে তুলে নেয় উই ঢিবি থেকে, এবং মহা আনন্দে উই পোকাকে খেতে থাকে। তো এখানে তারা লম্বার যে ডালটা গাছের ডালটাকে, সেটা যেন আমরা যেভাবে মাছ ধরার জন্য ছিপ ব্যবহার করি, সেই ছিপের মতো উই পোকা ধরার জন্য ব্যবহার করছে। তো এটাকে আমরা বলতে পারি ফিশিং টুল ইউজ করে উই পোকা ধরা। আরেকটি জিনিস শিম্পাঞ্জিরা করে, শিম্পাঞ্জিরা বাদাম খেতেও খুব ভালোবাসে, বাট বাদামের চারিদিকে শক্ত আবরণী থাকে, তাহলে সেই শক্ত আবরণীকে ভাঙার জন্য তারা শক্ত পাথর বা শক্ত মাটির ঢেলা ব্যবহার করে হাতুড়ি নেহাইয়ের মতো, এবং এভাবে তারা বাদামকে ভাঙে, ঠিক আছে। তো এইভাবে তারা এই সমস্যাগুলির আচরণগত অভিযোজন দিয়ে সমাধান করে। নেক্সট বলছে দেখো খাদ্য উৎপাদন, ওষুধ প্রস্তুতি এবং জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। দেখো খাদ্য উৎপাদনের ক্ষেত্রে প্রাণীজ খাদ্য এবং উদ্ভিজ্জ খাদ্য দুরকম ক্ষেত্রে আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব দেখতে পাই। উদ্ভিজ্জ খাদ্য বলতে আমরা যেসব ফসল ফলাই, এছাড়া আমরা যে ফল খাই, শাক পাতা খাই, এগুলো সবই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। আর প্রাণীজ খাদ্য বলতে আমরা ডিম, মাছ, মাংস, এগুলো সবই আমরা প্রাণীদের থেকে পেয়ে থাকি, ঠিক আছে। নেক্সট বলছে ওষুধ প্রস্তুতিতে। দেখো জেনারেলি আমরা মেডিসিনাল প্ল্যান্ট যেগুলো বনৌষধি রয়েছে, সেখান থেকে আমরা ওষুধ প্রস্তুত করি। যেরকম দুটো এক্সাম্পল দেবে, রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে, যেটা আমাদের উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর তাছাড়া আমরা কুইনাইন পেতে পারি সিনকোনা গাছের ছাল থেকে, যা আমাদের ম্যালেরিয়া প্রতিরোধে সাহায্য করে। তো এটা তো উদ্ভিজ্জ গেল। এছাড়া প্রাণীদের থেকেও, সাপের থেকেও ওষুধ হিসেবে আমরা ল্যাকেসিস এবং মৌমাছির থেকে ওষুধ হিসেবে এপিস পেতে পারি, ঠিক আছে। নেক্সট বলছে জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্য কিভাবে সাহায্য করে। দেখো প্রকৃতিতে যেসব সবুজ গাছপালা রয়েছে তারা কিন্তু দূষণ নিয়ন্ত্রণ করতে প্রধানত সাহায্য করে। তার পাশাপাশি তারা কিন্তু মাটির ক্ষয় রোধ করে, বৃষ্টিপাত ঘটায় পৃথিবীতে, এবং পরিবেশকে এইভাবে তারা বৃষ্টিপাত ঘটিয়ে শীতল রেখে, ঠিক আছে, পরিবেশের যে আমাদের জলচক্র রয়েছে বা জলবায়ু যে রয়েছে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছি দেখো পিবিআর বলতে কি বোঝো। পিবিআর এর ফুল ফর্ম হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। এখানে কি করা হয়, যে কোনো স্থানীয় অঞ্চলের লোকেদের সেই স্থানীয় অঞ্চলের জীবজগৎ সম্বন্ধে অনেক বেশি জ্ঞান থাকে, তারা খুব ভালোভাবেই জানেন সেখানকার জীবজগতের জীবনযাত্রা সম্বন্ধে, তারা কখন প্রজনন করে, তারা কখন পরিযায়ী হয়, এই সমস্ত কিছু সম্বন্ধে তাদের জ্ঞান অন্যান্য মানুষদের তুলনায় বেশি। তাই তাদের এই স্থানীয় যে জীবজগৎ তার সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানকে লিপিবদ্ধ করা হয় যে রেজিস্টারে, তাকেই আমরা বলে থাকি পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে অরের কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিত প্রাণীর সংখ্যা অত্যাধিক হারে কমে যাওয়ার কারণগুলি বলতে বলেছে।
ভারতের বাঘ কেন কমে গেছে? কারণ দেখো একসময় বাঘকে শিকার করা হতো, বিভিন্ন জমিদারেরা রাজা রাজরারা বাঘকে শিকার করে তাদের যে রুম রয়েছে, যা তাদের যে ঘর রয়েছে, রাজবাড়ি রয়েছে, জমিদার বাড়ি রয়েছে, সেখানে সাজিয়ে রাখতেন অ্যাজ ট্রফি। এছাড়া কিন্তু বাঘের ছাল, ঠিক আছে, এই বাঘের ছাল কিন্তু খুবই বাইরের বাজারে খুবই প্রচুর দামে বিক্রি হয়, তাই অনেক সময় বাঘের কিন্তু চোরা শিকারিও হতো, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু বাঘের সংখ্যা ধীরে ধীরে কমে গেছিল। আরো একটি কারণ হচ্ছে যে চোরা শিকারের ফলে অনেক সময় বাঘ যাদেরকে খায়, ধরো হরিণ, ঠিক আছে, সেই সব তৃণভোজী প্রাণীদের সংখ্যা জঙ্গলে কমে গেছে, যার ফলে কি হবে, বাঘের খাদ্য সংকট দেখা যাবে, তারা আর বেশি হরিণকে খেতে পারবে না। তো এই খাদ্য সংকটের ফলেও কিন্তু অনেক সময় বাঘের সংখ্যা কমে যায়, কারণ এই খাদ্য সংকট হলে তারা তখন আশেপাশের গ্রামে ছড়িয়ে যাবে, এবং গ্রামে যখন যাবে গ্রামের মানুষরা তাদেরকে কিন্তু মেরে ফেলতো, ঠিক আছে। তো এর জন্য কিন্তু বাঘের সংখ্যা হ্রাস পেয়েছে, তিনটে কারণ। নেক্সট হচ্ছে রেড পান্ডা। রেড পান্ডার ক্ষেত্রেও প্রথম কারণ হচ্ছে এদের যে বাসস্থান, ঠিক আছে, নগরায়নের ফলে এরা তো মেনলি পাওয়া যায় সিকিম, দার্জিলিং এর এরিয়াতে, তো এইসব অঞ্চলে নগরায়নের ফলে জঙ্গলের পরিমাণ কমছে এবং এদের বাসস্থান ধ্বংস হচ্ছে, যার ফলে এদের সংখ্যা কমে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে রেড পান্ডা ভালোবাসে বাঁশ গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। তো নগরায়নের ফলে এই বাঁশ গাছ কেটে ফেলার ফলে, অত্যাধিক পরিমাণে কেটে ফেলার ফলে এরা খাদ্য সংকট হয়ে মারা যাচ্ছে। এবং থার্ড হচ্ছে রেড পান্ডার যে লোম হয়, সেই লোম বা চামড়ায় প্রচুর লোম থাকে, সেই লোম দিয়ে অনেক সময় শীতে পরা যায় এরকম টুপি, পোশাক আশাক, ঠিক আছে, জামা কাপড়, ব্যাগ ইত্যাদি বানানো হয়, যার জন্য কিন্তু রেড পান্ডার চোরা শিকার করা হয়, যার জন্য কিন্তু রেড পান্ডার সংখ্যা অত্যাধিক হারে কমে গেছিল। নেক্সট বলছে কুমিরের সংখ্যা কেন কমে গেছে? কুমিরের সংখ্যা কমে যাওয়ার পিছনেও কিন্তু অনেক কারণ রয়েছে, তার মধ্যে মেন যে কারণগুলো সেগুলো হচ্ছে তোমাদের খাদ্যের সংকট, আশ্রয়ের অসুবিধা এবং পরিবেশের প্রতিকূলতা, ঠিক আছে, এগুলোর জন্য কুমিরের সংখ্যাও কিন্তু কমে গেছে। লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটির সম্ভাব্য কারণ কি হতে পারে তা বলো। কারণ বলতে বলেছে, ঠিক আছে। তো প্রথমেই বলেছে মাছরাঙা পাখির সংখ্যা হ্রাস। তো দেখো এটা কিন্তু জৈব বিবর্ধন এর কারণ। তো ডিডিটি, তোমরা জানো ডিডিটি একটা খুবই টক্সিক এবং অভঙ্গুর রাসায়নিক, যেটা একবার খাদ্য শৃঙ্খলে ঢুকলে তা কিন্তু খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি স্তরে তার মাত্রা কিন্তু বাড়তেই থাকে। তো এভাবেই যখন ডিডিটি তোমার জমিতে ইউজ করা হয়, তখন সেই ডিডিটি ধুয়ে জলে চলে আসে, এবং জলে এলে প্রথমে সেটা জলের মধ্যে থাকা যে জু প্ল্যাঙ্কটন রয়েছে তাদের শরীরে যায়, তার থেকে আরেকটু বেশি হয়ে আমাদের ফাইটোপ্ল্যাঙ্কটনদের শরীরে যায়, তাদের থেকে আরো বেশি পরিমাণে গাঢ়ত্ব বেড়ে যায় মাছেদের শরীরে, ছোট এবং বড় মাছেদের শরীরে, এবং এই মাছকে যখন মাছরাঙা খায়, ঠিক আছে, মাছরাঙা পাখির শরীরেও কিন্তু তার এই ডিডিটির গাঢ়ত্ব আরো বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে ডিডিটির গাঢ়ত্ব এইভাবে জৈব বিবর্ধনের ফলে মাছরাঙার শরীরে অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, এবং মাছরাঙা পাখি কিন্তু এভাবে কিন্তু হ্রাস পেতে পারে, ঠিক আছে, এর ক্ষতিকারক প্রভাবে। ওকে, নেক্সট বলছে তোমার বাড়ির পাশের পুকুরের বিওডির মান বৃদ্ধি পাওয়া। এটা দেখে কিন্তু ভুলিয়ে যেও না, ইউট্রোফিকেশন যদি হয়। ইউট্রোফিকেশন কেন হয়? আমরা যখন জলাশয়ে কোনো কারণে প্রচুর পরিমাণে ডিটারজেন্ট মিশে যায় বা ফসফেট জাতীয় সার মিশে যায়, তখন জলাশয়ে কিন্তু নিউট্রিশনের পরিমাণ খুব বেড়ে যায়, যার ফলে সেই জলাশয়ে শৈবালের বৃদ্ধি ঘটে, এবং শৈবাল সেই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমায়, ফলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা সেটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। তো এটার মেন কারণ তাহলে ইউট্রোফিকেশন এবং অ্যালগাল ব্লুম হওয়া, ঠিক আছে। থার্ড বলছে পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস পায় কেন? দেখো পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস পাওয়ার প্রধান কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশকের অত্যাধিক ব্যবহার। যখন কীটনাশক অত্যাধিক হারে ব্যবহার করা হবে, তখন যে শুধুমাত্র যেসব পেস্ট রয়েছে তারাই মারা যাবে তা নয়, তার সাথে সাথে যেসব পতঙ্গরা ফসলের যে পরাগ মিলন ঘটাতে সাহায্য করে তারাও কিন্তু এর প্রভাবে মারা যেতে পারে। নেক্সট বলছে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা হ্রাস হওয়া। দেখো একশৃঙ্গ গন্ডারের যে শৃঙ্গ বা যে শৃঙ্গটি থাকে, হর্নটি থাকে, সেটি কিন্তু বাইরের বাজারে প্রচুর দাম তার, ঠিক আছে, দেশের বাইরের বাজারে প্রচুর দাম, সেজন্য চোরা শিকারীরা অনেক সময় গন্ডারকে মেরে তার শিংটি কেটে নিয়ে বাইরের বাজারে বিক্রি করে দিত, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু একশৃঙ্গ গন্ডারের সংখ্যা হ্রাস পেয়েছে।
নেক্সট বলছে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্টোন ক্যান্সার। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হচ্ছে মার্বেল পাথর দিয়ে, অর্থাৎ তাতে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন আমাদের অ্যাসিড বৃষ্টির ফলে HNO3 বা H2SO4 মিশে যায়, তখন এই ক্যালসিয়াম কার্বনেট কিন্তু জিপসামে পরিণত হয়, ঠিক আছে, জিপসাম, কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়, ক্যালসিয়াম সালফেট এছাড়া কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়, ঠিক আছে। তার মানে অম্ল বৃষ্টির কারণে বা অ্যাসিড রেনের কারণে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মার্বেল পাথর তার যে ক্যালসিয়াম কার্বনেট তা কিন্তু নষ্ট হচ্ছে এবং স্টোন ক্যান্সার দেখা দিচ্ছে। ওকে, নেক্সট বলছে দেখো লাস্ট কোয়েশ্চেন, নিম্নলিখিত দূষক পদার্থগুলি পরিবেশ এবং মানব স্বাস্থ্যে কি কি প্রভাব ফেলে সেটা বলতে হবে, কি কি ক্ষতি করে বলতে হবে। বলছে পরাগরেণু, পরাগরেণুর জন্য কি হতে পারে, অনেক মানুষের পরাগরেণুতে অ্যালার্জি থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই পরাগরেণু মানুষের যে সূক্ষ্ম বায়ুনালিকাগুলি রয়েছে, ঠিক আছে, ব্রঙ্কিওলগুলি রয়েছে, তার মধ্যে গিয়ে প্রদাহ ঘটায় এবং অ্যাজমা বা হাঁপানির সৃষ্টি করে। নেক্সট বলছে ক্লোরোফ্লুরোকার্বন, তোমরা জানো ক্লোরোফ্লুরোকার্বন বা CFC হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। তো গ্রিন হাউস গ্যাস যদি ক্লোরোফ্লুরোকার্বন বেশি পরিমাণে প্রকৃতিতে মিশে যায় তাহলে বিশ্ব উষ্ণায়ন ঘটতে পারে। কার্বন মনোঅক্সাইড সেম জিনিস, কার্বন মনোঅক্সাইড হচ্ছে একটা খুবই টক্সিক গ্যাস, ঠিক আছে, এবং এটি একটি গ্রিন হাউস গ্যাসও। সো এটা যেমন পৃথিবীর গড় উষ্ণতা বাড়িয়ে তোলে, যেহেতু এটা গ্রিন হাউস গ্যাস, প্লাস কার্বন মনোঅক্সাইড একটা অতি বিষাক্ত গ্যাস হওয়ার জন্য এর সংস্পর্শে কিন্তু মানুষ বেশিক্ষণ থাকলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম দেখো একটা ভারী ধাতু, যেটা জলের মধ্যে যদি মিশে যায়, সেই জল মানুষ যদি পান করে তাহলে তাদের কিন্তু ইটাই রোগ হতে পারে। ডিডিটির কথা এক্ষুনি আমরা আলোচনা করলাম যে ডিডিটি একটি অভঙ্গুর রাসায়নিক পদার্থ, যা খাদ্য শৃঙ্খলে একবার প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটি স্তরে তার পরিমাণ কিন্তু বা গাঢ়ত্ব কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকে, ঠিক আছে, প্রত্যেকটি স্তরে গাঢ়ত্ব বাড়তে থাকে এবং প্রত্যেকটি স্তরের প্রাণীরই কিন্তু এ ক্ষতি করতে পারে, ঠিক আছে। তো জৈব বিবর্ধনের কুফল বলা যেতে পারে। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 314 যে 5 মার্কসের কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোর ওভারঅল অ্যান্সার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমরা ভিডিও বুঝতে পেরেছো, বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং পর্ষদের টেস্ট পেপার সলভিং এর বাকি ভিডিওগুলোর লিংক আমি দিয়ে দিচ্ছি ভিডিও লাস্টে, সেগুলোও কিন্তু চেক আউট করতে ভুলো না, এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।